শুভেচ্ছা আবারও। আমরা শিখছিলাম ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করা। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করা কোন সেন্টেন্সে? অ্যাসার্টিভ সেন্টেন্সে। আজকে আমরা একটু কঠিনের দিকে যাব, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে অ্যাক্টিভ ভয়েসগুলো আছে সেগুলোকে আমরা প্যাসিভ করা শিখব। আমরা ছোটবেলায় যখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে শিখেছি তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে আমাদের 4টা লাইন লিখতে হতো। 4টা লাইন লিখে আমরা শিখেছিলাম। আজকে আমাদের টার্গেট থাকবে কিভাবে আমরা সেটা কম সময়ে অপেক্ষাকৃত সহজভাবে শিখতে পারি। দেখা যাক আমরা সেটি পারি কিনা। আসুন আমরা একটা সহজ এক্সাম্পলে আসি। Do they support us? Do they support us? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা অ্যাক্টিভ ভয়েস। লক্ষ্য রাখবেন এটির অ্যাসার্টিভ রূপ হচ্ছে they support us। এখানে কোনো অক্সিলারি নাই বলে এই লাইনটাকে প্রশ্ন করতে গিয়ে আমাদেরকে ব্যবহার করতে হয়েছে do they support us। আমরা ছোটবেলায় যেভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করেছি, আমরা প্রথমবার ঠিক সেভাবে চেষ্টা করব। সেখানে বলা আছে ইন্টারোগেটিভকে প্রথমে অ্যাসার্টিভে পরিণত করব। মনে রাখবেন ডো, ডাস, ডিড ছাড়া আর যেই থাকুক সেটাকে এই জায়গায় এনে বসিয়ে দিলে সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে ডো, ডাস, ডিড এর ক্ষেত্রে যেহেতু কোনো অক্সিলারি নাই, তাদের সাহায্য নিতে হয়েছে, সেজন্য দে সাপোর্ট আস। এটা হচ্ছে অ্যাসার্টিভ রূপ। তাহলে আবার আমি লিখছি, এটার অ্যাসার্টিভ রূপ হচ্ছে দে সাপোর্ট আস। আমি ঠিক আমাদের ছোটবেলার রুলসটাকে রিভিউ করছি মাত্র। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দে সাপোর্ট আস। অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় সেটা আমরা আগের ক্লাসে শিখেছি, খুবই সহজ। সেটা হচ্ছে আমরা ভার্বটাকে আগে চিহ্নিত করে নিব, অবজেক্টকে সাবজেক্ট করব। আস এর সাবজেক্টিভ হচ্ছে উই, একটা কিছু এখানে খালি রাখলাম। আর আমরা সব সময় জানি ভার্বটি সব সময় পাস্ট পার্টিসিপল হবে এবং বাই লিখে এই সাবজেক্ট পেছনে চলে আসবে। তাহলে দের অবজেক্টিভ রূপ হচ্ছে দেম। তাহলে যখনই কোনো অক্সিলারি থাকবে না, যদি প্রেজেন্ট টেন্স হয় এখানে ব্যবহার করতে হবে am, is, are। মনে আছে নিশ্চয়ই। তাহলে উইর সাথে কি বসে? am, is, are এর মধ্যে are বসে। we are supported by them। 1, 2, 3 নম্বর লাইন। এবার আমরা যখন উত্তর লিখব তখন বলা হচ্ছিল যে আরটাকে, অর্থাৎ অক্সিলারি যেটা থাকবে সেটা সবার সামনে নিয়ে আসবো। আর উই, তারপরে অক্সিলারি পরে সাবজেক্ট, তারপর ভার্বটা লিখব সাপোর্টেড বাই দেম। প্রশ্ন হয়ে গেল, এই হচ্ছে উত্তর। তাহলে আর উই সাপোর্টেড বাই দেম, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভকে রূপান্তর করার যে ধাপ, সেগুলো আমরা অনুসরণ করলাম। তো এই 4টি ধাপ দেখে, মানে একাধিক ধাপ দেখে আমাদের শিক্ষার্থীদের একটু ভয়ই লাগতে পারে। আমরা চেষ্টা করব যে সেটা আরো সহজভাবে করা যায় কিনা। আমি আরেকটা উদাহরণে যাই। ধরে নিই লাইনটা ছিল ডো দে সাপোর্ট আস না, লাইনটা ছিল ডিড দে সাপোর্ট আস। ধরে নিই ডিড দে সাপোর্ট আস। সবাইকে অনুরোধ করব ভার্ব কোনটি সেটা যেন আমরা কনফার্ম থাকি। তাহলে ভার্ব হচ্ছে সাপোর্ট। কি হবে? দ্যামটা, সাপোর্টটা যদি এখানে নামে, এর পাস্ট পার্টিসিপল সব সময়ই হবে বাই দিয়ে এই দেটা এখানে আসলো। আমি আগে থেকে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে রাখছি। তারপর আমার আসটা যদি সামনে আসে কি হবে? উই। এখন সহজ একটি প্রশ্ন, আপনারা যদি কোথাও ডিড দেখেন তাহলে বুঝতে হবে আসলে
এর কোনো অক্সিলারি ছিল না, এটা ছিল ইডি। যদি এটা পাস্ট টেন্স হয় তাহলে অক্সিলারি হিসেবে আমাদের ব্যবহার করতে হতো ওয়াজ আয়ার। তাহলে ডিড মানে আপনাকে বুঝতে হবে কোন লাইনে ডিড থাকা মানে সেখানে ওয়াজ এবং আয়ার আমাকে ব্যবহার করতেই হবে। কোথায় ব্যবহার করতে হবে? ঠিক এই জায়গায়। তাহলে উইর সাথে কি হয়? আয়ার। তো এখানে আমরা এটাকে অ্যাসার্টিভ এভাবে না করে আমরা যদি আয়ারটা একেবারেই এখানে লিখে দিই, আয়ার উই সাপোর্টেড বাই দেম, তাহলে কিন্তু এটা আমার 2 লাইনই হয়ে গেল, আমাকে 4টি লাইন লিখতে হলো না। আমরা আরো যদি উদাহরণ অনুশীলন করি তাতে আমাদের আরেকটু সুবিধা হবে বুঝতে। ডিড ইউ টেক হার টু দ্য হসপিটাল? একটু বড় সেন্টেন্স। ডিড ইউ টেক হার, ভয় পাবেন না, এটা কিন্তু ভার্ব। ভার্বের পর অবজেক্ট পর্যন্ত আপনি নিশ্চিত থাকুন, বাকি সংযুক্ত অংশটা আমরা এমনিতেই জুড়ে দেব, টু দ্য হসপিটাল। প্রশ্নবোধক চিহ্ন। লক্ষ্য করি এই লাইনটা শুরু হয়েছে ডিড দিয়ে, এই লাইনটা শুরু হয়েছে ডিড দিয়ে। এখানে ডিড থাকা মানে হচ্ছে আমাকে ব্যবহার করতে হবে ওয়াজ অথবা আয়ার। ওয়াজ ব্যবহার করব নাকি আয়ার ব্যবহার করব সেটা নির্ভর করবে এই হারটা যখন এখানে আসবে সি এর সাথে ওয়াজ বসে নাকি আয়ার বসে। সি এর সাথে ওয়াজ বসে, ওয়াজটা এখানে না বসে যখন আমি এখানে বসিয়ে দিব, লক্ষ্য রাখুন আমি এখানে সুন্দর করে একটা নোট দিয়েছি, ওয়াজ এর ব্যবহার হবে যদি টু ডো থাকে। টু ডো মানে কারা? ডো, ডাস, ডি। তাহলে ওয়াজ হবে নাকি আয়ার হবে সেটা কিসের উপর নির্ভর করবে? ওপাশ থেকে অবজেক্টটা যখন সাবজেক্ট হিসেবে আসবে সে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। সি এর সাথে ওয়াজ, তাহলে খুব স্বাভাবিকভাবে তাহলে এবার আমি কি দিব? দিলাম, তারপর সাবজেক্ট দিলাম সি। কোন সাবজেক্টটি? নতুন সাবজেক্টটি। ভার্বের V3 রূপ, টেকের পাস্ট পার্টিসিপল টেকেন। মুখস্থ আমাকে কি দিতে হবে? বাই। তারপর আমার অবজেক্ট হবে কোনটা? এই সাবজেক্টটা, অর্থাৎ টেকের আগে সাবজেক্টটা পেছনে যাবে। was she taken by you? কিন্তু সেন্টেন্সটা সম্পূর্ণ হয়নি। কেন? আমাদের পেছনে একটা অংশ রয়ে গেছে টু দ্য হসপিটাল। টু দ্য হসপিটালটা আমরা বাই ইউর আগে লিখে দিই। টেকেন টু দ্য হসপিটাল, এবার আমরা বাই ইউ দিই, তাতে একটা সার্থক সেন্টেন্স তৈরি হবে এবং শেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন যেন দিই, সেটা যেন সবার মনে থাকে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যত বেশি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা আরেকটু অনুশীলন করি। 3 নম্বর লাইন, আর ইউ কলিং মি? আর ইউ কলিং? ইয়েস, কলিং মি। ভুল যেন না হয় কোনটি ভার্ব সেটা চিনতে যেন ভুল না হয়। আগের সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের বেসিক পার্থক্য হচ্ছে আগের সেন্টেন্সগুলো শুরু হয়েছিল টু দ্য ভার্ব দিয়ে। শুরুতে ডো ছিল, না হয় ডাস ছিল, না হয় ডিড ছিল। ডো এবং ডাস থাকলে আমরা এম ইজ আর ব্যবহার করতাম, ডিড থাকলে ওয়াজ আর ব্যবহার করতাম। কিন্তু এটি শুরু হয়েছে অক্সিলারি দিয়ে, এটি শুরু হয়েছে অক্সিলারি দিয়ে। তাহলে এখন আমরা এই সূত্র থেকে উপরের সূত্র প্রয়োগ করতে শুরু করব। আমি এটি কেটে দিলাম, এটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে আমরা একটু পুরনো পড়াগুলো রিভিউ করি। আপনারা আমার সাথে সাথে আপনাদের যদি কোনো সন্তান থাকে তাদেরকে বলা প্র্যাকটিস করতে পারেন। যদি অক্সিলারি হিসাবে am is a, was are, shall be will be থাকে তাহলে অতিরিক্ত যোগ হবে being। আগেও আমরা শিখেছিলাম। যদি অক্সিলারি হিসাবে have has had, shall have will have থাকে অতিরিক্ত যোগ হবে being। যদি অক্সিলারি হিসাবে যে কোনো মডালস থাকে তার জন্য অতিরিক্ত যোগ হবে
বি। সেটা বোঝার জন্য আমরা আবার একটু এখানে আসি। যদি অক্সিলারি হিসাবে am, is, are, was, are, shall be, will be থাকে, তাহলে আমাকে অতিরিক্ত যোগ করতে হবে being। আগে যেমন আমরা do does কে বাদ দিয়েছিলাম, এবার কিন্তু আমরা বাদ দিব না, সেটাকে আমরা রেখে দিয়েই অতিরিক্ত যোগ করব being, সেটা রেখে দিয়ে। আবার আমাদের হাতে যদি থাকে অক্সিলারি ভার্ব হিসেবে শুরুর দিকে have, has, had, তাহলে অতিরিক্ত আমরা যোগ করব being। এবং আমরা অন্য যে কোনো অক্সিলারি পেলে, মডাল অক্সিলারি পেলে তার সাথে বি যোগ করব। দেখা যাক WH দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করে, সেটা আমরা আরেকটু পরে আলোচনা করব। যদি আপনার কাছে আর থাকে, নিশ্চিত থাকুন আপনার কাছে শুধু আর নেই, আপনার কাছে আছে am, is, are। কি আছে? am, is, are অক্সিলারি হিসেবে। যদি am, is, are, was, are, shall be, will be থাকে, তাহলে অতিরিক্ত যোগ করতে হবে being। beingটা কোথায় যোগ করতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে। কলিং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে called। বাই, আমার অবজেক্টটা ওদিকে চলে গেল you। তাহলে মিটা যদি শুরুতে আসে তাহলে কি হবে? I। এবার আমাকে বলুন I এর সাথে কি is হবে, আর হবে নাকি am হবে? খুব স্বাভাবিকভাবে I এর সাথে হবে am। am I, এবার অর্থাৎ অক্সিলারি সাবজেক্ট, এবার একটা being যোগ করুন, am I being called by you। সহজ, তাই না? তাহলে এখানে আরটা কেন am হলো? আমার অবজেক্টটা যখন সাবজেক্ট হিসেবে আসছে তার প্রয়োজন অনুযায়ী। তাহলে আমরা 4 লাইনের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যে 4 লাইনে যেটা করতাম, সেটা আমরা সহজেই আস্তে আস্তে 2 লাইনে আনার চেষ্টা করছি এবং আশা করছি আমরা সফল হচ্ছি। 4 নাম্বার এক্সাম্পলে আসি। হ্যাভ ইউ এনজয়েড দ্য কনসার্ট? নট হ্যাভ, এটা হচ্ছে হ্যাড। হ্যাড ইউ এনজয়েড, জানেন তো হ্যাড দিয়ে যদি কোনো লাইন শুরু হয় এবং ভার্বটা পিপি থাকে, তাহলে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। দ্য কনসার্ট, কনসার্ট, যেহেতু এটা প্রশ্নবোধক ইন্টারোগেটিভ চিহ্ন দিলাম। এবার অক্সিলারি হিসেবে আমি কার দেখা পেলাম? হ্যাড। একসাথে হ্যাভ, হ্যাজ, হ্যাড একসাথে উচ্চারণ করলেই আমাদের জন্য সুবিধা। হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি আমরা এখানে পাই, আমাকে অতিরিক্ত যোগ করতে হবে বিন। সেটা কোথায় যোগ করতে হবে? ভার্বের আগে। তাহলে আমি ভার্বটাকে একটু চিহ্নিত করে রাখি এবং ভার্বের পাস্ট পার্টিসিপলটা দিয়ে রাখি। এনজয়েড এর পাস্ট পার্টিসিপল এনজয়েড, যা আছে তাই। একটু বাই দিয়ে রাখি, যেহেতু আমাদের রুলস একটা বাই দিতে হয় এবং এই সাবজেক্টটা পেছনে চলে যায়। তাহলে অতিরিক্ত যে জিনিসটা যোগ হবে ভার্বের আগে, সেটা একটু খালি করে রাখলাম। দ্য কনসার্টটা সামনে আসলো। হ্যাডটা সামনে আসলো, হ্যাডটা চেঞ্জ হবে না, কারণ হ্যাভ, হ্যাজ এর বিকল্প আছে, হ্যাভ বা হ্যাজ, কিন্তু হ্যাড এর কোনো বিকল্প নেই। হ্যাড, হ্যাডই থাকবে। তাহলে হ্যাড দিলাম অক্সিলারি, সাবজেক্ট দ্য কনসার্ট, যেটা নতুন সাবজেক্ট আসছে। তাহলে যেটা বলছিলাম, অক্সিলারি হিসেবে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকে, তাহলে আমাকে যোগ করতে হবে বিন। হ্যাড দ্য কনসার্ট বিন এনজয়েড বাই ইউ, এই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের একটি এক্সাম্পল। এখানে যদি হ্যাভ বা হ্যাজ দিয়ে যদি প্রশ্নটা শুরু হয়, তাহলে ঠিক হ্যাভ বা হ্যাজ, যেহেতু দ্য কনসার্টের সাথে হ্যাজ হবে, হ্যাজ বসিয়ে এখানে আমি বিন দিয়ে দিলে, আগের মতো রূপ দিয়ে প্রত্যেকটা ভার্ব এবং প্রনাউনগুলো বসিয়ে দিলে একই উত্তর হবে। দেখা যাক। I shall finance you, not I shall finance you, shall I finance you? এখন আবার আগের মতো বলছিলাম, ভার্বটাকে একটু চিহ্নিত করে রাখি। আমরা জানি এখানে একটা ক্রস
হবে এবং ভার্বটা এখানে পাস্ট পার্টিসিপল হবে। কথা হচ্ছে ইউটা যদি শেলটা যদি সামনে থাকে তাহলে আমাকে মনে করতে হবে শেল আছে না হলে উইল আছে। তাহলে নিশ্চয়ই আই এর সাথে শেল হয়, সেজন্য শেল আই। কিন্তু ইউর সাথে কি শেল হয়? ইউর সাথে হয় উইল। তো ধরে নিতে হবে শেল থাকা মানে হচ্ছে উত্তর শেল হবে না হয় উইল হবে। তাহলে আমি আগের মতোই শেল, যেহেতু ইউর সাথে উইল হয় সেজন্য উইলটা সামনে রাখলাম, উইল। ইউটা সামনে আসলো, উইল ইউ। তাহলে মডেল অক্সিলারি হিসেবে যদি আপনি এখানে কোনো মডেল অক্সিলারি পান তখন আপনাকে ব্যবহার করতে হবে বি। তাহলে শ্যাল ইউ বি এই ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। এই তো আপনার যদি কারো বুঝতে জড়তা থাকে, মানে আপনাদের সন্তানদের, প্লিজ আমাকে ইনবক্সে জানাবেন অথবা কমেন্টসে জানাবেন, তাহলে আমি চেষ্টা করতে পারবো যে তাদের সমস্যাটা বুঝতে পারবো এবং চেষ্টা করবো আর একটু ভালো করানোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা তো জানি যে অক্সিলারি দিয়ে যদি কোনো প্রশ্ন শুরু হয় সেটাকে আমরা বলি ইয়েস নো কোয়েশ্চেন, কিন্তু ডাব্লিউএইচ দিয়েও আমাদের প্রশ্ন থাকতে পারে। ধরা যাক, হোয়াই ডিড ইউ লিভ দ্য স্কুল? তুমি কেন স্কুল ত্যাগ করেছিলে? হোয়াই ডিড ইউ লিভ। একটা কথা বলে রাখি, ডাব্লিউএইচ এর মধ্যে হু, হোম এবং হোয়াট এই তিনজনের ক্ষেত্রে আমাদের আলাদা সতর্কতা অবলম্বন করতে হবে, কিন্তু হোয়ার, হোয়াই, ওয়েন ইত্যাদির ক্ষেত্রে আমরা একই নিয়ম প্রয়োগ করতে পারবো। আবারও আমরা ভার্বকে একটু চিহ্নিত করি। বুঝতেই পারছেন এখানে ডিড আছে, অর্থাৎ ডু ডাজ ডিড যদি সামনে থাকে ভার্বটা V1 হয়, প্রেজেন্ট ফর্মে দিতে হয়। কিন্তু ডিডটাকে যদি আমি পেছনে নিয়ে যাই, এটাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করি, তাহলে এই লাইনটা হতো ইউ লেফট দ্য স্কুল, ত্যাগ করা, লিভ থেকে। এক্ষেত্রে আমি ডাব্লিউএইচটা আগের মতো রেখে দিলাম। হোয়াই, এখানে আপনি যে ডাব্লিউএইচ থাকবে সেটা রেখে দিবেন। ডিড থাকা মানে আমরা আগে বলেছি অক্সিলারি হিসেবে আমরা দুইটা রুলস করেছিলাম। ডিড থাকা মানে আসলে এর কোনো অক্সিলারি ছিল না, সেজন্য আমাকে ব্যবহার করতে হবে ডো থাকলে am is there আর ডিড থাকলে was there। তাহলে দ্য স্কুল, যেহেতু দ্য স্কুল যেহেতু সামনে আসছে, দ্য স্কুলের সাথে কি ওয়াজ বসে নাকি ওয়ার বসে? উত্তর হচ্ছে ওয়াজ বসে। হোয়াই ওয়াজ দ্য স্কুল, তাহলে ডাব্লিউএইচ অক্সিলারি সাবজেক্ট। যেহেতু এখানে ডো ডাজ ডিড আছে, তাহলে আমি সরাসরি ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসাবো। লিভের পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে লেফট বাই ইউ, অর্থাৎ ইউটা পেছন যাবে। প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। Why was the school left by you? আরেকটা এক্সাম্পলে যাই, WH। Where will you take breakfast? তুমি কোথায় ব্রেকফাস্ট করবে? আচ্ছা, তাহলে এটা খুবই সহজ। উইল আছে, অর্থাৎ একটা অক্সিলারি আছে, ডু ডাজ ডিড নাই, অন্য অক্সিলারি আছে, তাহলে উইল থাকলে অতিরিক্ত কি যোগ হবে? বি। এখন কথা হচ্ছে এই উইলটা ইউ সাথে উইল হয় ঠিক আছে, কিন্তু টেক ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের সাথে উইল হয় কিনা? উত্তর হচ্ছে ফার্স্ট পার্সনের সাথে সে, সেকেন্ড এবং থার্ড পার্সনের সাথে উইল হয়। তাহলে আমি হয়ারটা রেখে দিলাম সামনে, এটা কোনো পরিবর্তন হবে না, উইল হবে। উইল কার জন্য হবে? ব্রেকফাস্টের জন্য। এবার ইউটা তো পেছনে চলে যাবে, তাহলে অতিরিক্ত কি যোগ হবে? বি।
টেক এর পাস্ট পার্টিসিপল টেকেন, আমাকে মুখস্থ বসাতে হবে বাই, ইউটা পেছনে চলে যাবে। এই হচ্ছে সাধারণভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে, ইন্টারোগেটিভের যে অ্যাক্টিভ ভয়েস সেটাকে প্যাসিভ করার